কিচ্ছু চেঞ্জ করতে পারবে বলে আমার কাছে এখনো মনে হচ্ছে না। কারণ 3 মাস তো শেষ, আপনি কবে করবেন, কাকে নিয়ে করবেন? সারা পৃথিবীর একটা অ্যাম্বাসেডর পরিবর্তন হয় না সাগর ভাই। মাত্র সম্ভবত কোন একটা অ্যাম্বাসির সেকেন্ড পারসনকে, সেটাও আসিফ নজরুল সাহেবের সাথে বেয়াদবি করার কারণে পরিবর্তন হয়েছে, কিন্তু কোন রাষ্ট্রে কোনো পরিবর্তন হয় নাই। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান কি হবে সেটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে আলোচনা তো বটেই, বিতর্ক হচ্ছে এবং বাকবিতণ্ডাও হচ্ছে, আমরা এটা খেয়াল করছি নিশ্চয়ই। সত্যিকার অর্থে এটা অনিবার্যই ছিল, আওয়ামী লীগ যা করে গেছে এই দেশে, এবং ট্রুলি শেষ পর্যন্ত অ্যাটলিস্ট 18 সালের পর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না। আমি বহুবার বলেছি এটা একটা। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে কারা কারা মনে করেন যে বাংলাদেশে আসলে আরও একটা রাজনৈতিক দলের প্রয়োজন আছে। আমরা গত 53 বছরে 4টা দল পেয়েছি যেগুলো বেসিক্যালি লিড করে বাংলাদেশকে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি। 4টা দলেরই 4টা দল কেউ 71-এ বাংলাদেশ নিয়ে খেলছে, তারপরে কেউ ক্ষমতাকে পুঁজি করে স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশকে নিয়ে খেলছে। তো যতই খেলাখেলি করুক, দিন শেষে আমরা ঘুরে ঘুরে আবার তাদের কাছে যেতে হয়েছে। বাংলাদেশ এইখানে এতদিন ধরে যারা আপনাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আওয়ামী লীগের সেই দোষরা তারা সে পালিয়ে গেছে, তাই না? আমরা শুনে আসছিলাম যে বিএনপি জামাতের সাথে নির্বাচন করতে চায়, এবং কি এই কথাটা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে বিএনপি একটা বড় দল, সেহেতু রাজনৈতিক বিষয়ে আওয়ামী লীগকে সাথে নিতে চায় বা আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে চায়, সেহেতু বিএনপির কথা আমরা ফেলতে পারিনি। এরকম একটা কিন্তু নিউজ আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। অবশেষে বিষয়টি নিয়ে কিন্তু খোলাসা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাছাড়াও প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস সাহেব 3 মাসের ভিতরে যা করেছে বা আগামীতে যা করতে যাচ্ছে, দেশের জন্য তা কি আসলে মানে কাজে লাগছে নাকি দেশের জন্য অন্য কিছু হতে যাচ্ছে? আসলে ডক্টর ইউনূস কি সঠিক পথে পা বাড়াচ্ছে নাকি বেঠিক পথে পা বাড়াচ্ছে? এ নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা ইতিমধ্যেই হচ্ছে প্রিয় দর্শক, মিডিয়া পাড়ায়, সেটা আমরা সকলে জানি। তো মূলত ভিডিওর শুরুতে কিছু বিশেষ ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন, হয়তো আন্দাজ করতে পেরেছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। কিচ্ছু চেঞ্জ করতে পারবে বলে আমার কাছে এখনো মনে হচ্ছে না। কারণ 3 মাস তো শেষ, আপনি কবে করবেন, কাকে নিয়ে করবেন? সারা পৃথিবীর একটা অ্যাম্বাসেডর পরিবর্তন হয় নাই সাগর ভাই। মাত্র সম্ভবত কোন একটা অ্যাম্বাসির সেকেন্ড পারসনকে, সেটাও আসিফ নজরুল সাহেবের সাথে বেয়াদবি করার কারণে পরিবর্তন হয়েছে, কিন্তু কোন রাষ্ট্রে কোনো পরিবর্তন হয় নাই। এখন যেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে 1/11 একটা পরিবর্তন হয়েছে, ঠিক এই জুলাই বিপ্লবটা আর একটা জায়গা থেকে পরিবর্তন হয়েছে। হ্যাঁ, 1/11-তে মানুষের মৃত্যুর সংখ্যা কম ছিল, এখন জুলাই বিপ্লবে মানুষের মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে। যেহেতু আপনি সমন্বয়হীন হয়ে গিয়েছেন, আমার মনে হচ্ছে তাহলে এই সমন্বয়টা জোড়া লাগাতে পারবেন কিনা দ্রুত চেষ্টা করুন। যদি না পারেন তাহলে দ্রুত নির্বাচন দিয়ে সুষ্ঠু সুন্দর ধারায় নির্বাচনী সরকারের কাছে আপনারা ক্ষমতা হস্তান্তর করুন। আপনাকে ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিপ্লবের ধারণটা এখন আর সরকারের মধ্যে নাই, যেটা আমি প্রথম পর্বে স্পষ্ট একটু করে বোঝানোর চেষ্টা করেছি। সরকার এখন, আমার কাছে মনে হচ্ছে, যদি এটা সত্য না হোক সেটাই আমি কামনা করি, আমার যেটা মনে হয়েছে সরকার এখন যে কোনো মূল্যে এক ধরনের গোজামিলের ব্যবস্থা নিতে চায়। মানে যেমন আছে তেমন থাকুক, নাড়াচাড়ার দরকার কি, একটু সময় নিয়ে কিছুটা সংস্কার, সেটাও জাতির চাপের কারণে, যে জাতিকে দেখাতে হবে সংস্কার দরকার, তাই সংস্কার। কিন্তু একটা গাছাড়া ভাব তাদের ভিতরে আসছে। যদি গাছাড়া ভাবটা না আসতো তাহলে এই কোশ্চেন গুলাই সাগর ভাই আসতো না, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না। আরে করবেন না মানে কি? আপনি কি মনে করেন আপনি যেই আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন না ভাবছেন, সেই আওয়ামী লীগকে নিয়ে আপনি যখন সারা বাংলাদেশে মিছিল করবেন, তখন আপনার প্রতিপক্ষ নৌকা দাঁড়াবে, তখন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একজন প্রার্থীকে আপনার তো ওপেনলি মিছিল করতে দিতে হবে, তার ভোটাধিকারের জন্য তার জনসমাবেশ করতে দিতে হবে। আর যখনই আপনি এগুলো করবেন, আপনার চোখের সামনে খুনের সেই রক্তগুলো ভেসে উঠবে, মানুষগুলো হত্যার ছবিগুলো ভেসে উঠবে। এটা তো বাংলাদেশের মানুষ কোনোভাবে ক্যারি করতে পারে না। সে কারণেই বলছি, এই জায়গা থেকে কেন জানি আমরা বারবার সরে আসার চেষ্টা করছি। আমাদের এখানে একজন বক্তা কিন্তু ইতিমধ্যেই কিছু পয়েন্ট আউট করেছেন। আমি এই বিষয়টাকে যদি এভাবে ডিসক্রাইব করি যে বাংলাদেশের সরকার সারা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী সম্ভব হইলে 200 থেকে 500 মানুষের তালিকা তার কাছে আছে কিনা, যেটা অত্যন্ত জরুরি ছিল এবং এটা করা সম্ভব। কাদের তালিকা? ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, তারপরে বিশেষ বিশেষ জায়গার প্রতিনিধি, যারা এই ফেসিবাদের বিপক্ষে। এখন ধরেন কেউ যদি কোনো কারণে স্বেচ্ছায় আগ্রহ পোষণ করে এই সরকারকে সহযোগিতা করতে চায়, তাতেও দোষ। অনেকে মনে করে ওনার মনে হয় কোনো একটা উদ্দেশ্য আছে, যেমন আপনি টকশোতে বারবার ফরেন বিষয়ে কথা বলছেন, বিদেশিদের পক্ষে কথা বলছেন। কেউ কেউ মনে মনে ভাবতে পারে যে সাগর ভাই মনে হয় বিদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা হতে চায়, হয়তো না বিদেশিদের জন্য কথা বলছে, কেউ মনে করতে পারে তিনি হয়তো উপদেষ্টা হতে চায়। না, আপনার এই রাষ্ট্র তো চালাতে হবে এই বিপ্লবীদেরকে দিয়ে, হোক সেটা সাগর, হোক সেটা ফয়জুল, অথবা কেউ না অন্য আরেকজন ব্যক্তি। কিন্তু আপনার কাছে কিন্তু সেই তালিকা নাই। আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা প্রথম প্রসঙ্গে বলেছি, আমি সচিবালয়ে যাওয়ার পরে আমার চক্ষুটা খুলে গিয়েছে। আমি অন্ধ ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে না, আমি একটা ভিন্ন কিছু দেখছি, কিন্তু ওখানে থেকে আসার পরে মনে হয়েছে নাথিং উইল বি চেঞ্জ। কিচ্ছু চেঞ্জ করতে পারবে বলে আমার কাছে এখনো মনে হচ্ছে না। কারণ 3 মাস তো শেষ, আপনি কবে করবেন, কাকে নিয়ে করবেন? সারা পৃথিবীর একটা অ্যাম্বাসেডর পরিবর্তন হয় নাই সাগর ভাই। মাত্র সম্ভবত কোন একটা এম্বাসির সেকেন্ড পারসনকে, সেটাও আসিফ নজরুল সাহেবের সাথে বেয়াদবি করার কারণে পরিবর্তন হয়েছে, কিন্তু কোন রাষ্ট্রে কোনো পরিবর্তন হয় নাই।
ওই অর্থে আমার কাছে নাই, এক দুইটা হইলে হইতে পারে, কিন্তু আমার কাছে নাই। তারপরে আপনি দেখেন বিভিন্ন মন্ত্রণালয়গুলো রয়েছে, তারপরে আপনার বিভিন্ন অধিদপ্তর রয়েছে, যেগুলোর মহাপরিচালক পরিচালক সবগুলো জায়গায় আপনি যখন পরিচালনার পরিষদগুলোকে পরিবর্তন করতে, অন্তত যে চিফ যে প্রধান থাকবে তাকে পরিবর্তন করতে না পারবেন, ততক্ষণে বিপ্লবের কিছুই হবে না। নাম্বার 1। নাম্বার 2, আমরা বিপ্লবী চেতনা যে ধারণ করি অথবা সেমি বিপ্লব ধারণ করি, সেমি বিপ্লবটা কি, যে না আমরা বিপ্লবের কাছাকাছি কিছু একটা করব, তো কই সেটাও তো নাই, কোনো জায়গায় সেই ধরনের কার্যক্রম নাই। এখন যেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে 1-11 একটা পরিবর্তন হয়েছে, ঠিক এই জুলাই বিপ্লবটা আরেকটা জায়গা থেকে পরিবর্তন হয়েছে। হ্যাঁ, 11-তে মানুষের মৃত্যুর সংখ্যা কম ছিল, এখন জুলাই বিপ্লবে মানুষের মৃত্যুর সংখ্যা বেশি হয়েছে। এই যদি হয় রাষ্ট্রের অবস্থা, সেই রাষ্ট্র সংস্কার তো এদেশের জনগণ চায় নাই। এদেশের জনগণ মনে করে হাসিনার এই অপরাধের কারণে আজকের দেশের জনগণ মনে করে যে আওয়ামী লীগের সকল দোষর এবং সকল কার্যক্রম থেকে তাদের সবাইকে বাদ দিয়ে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে। 5 তারিখ স্বাধীন হয়ে যদি এটা জুলাইয়ের 15 তারিখ হয়ে যেত, তাহলে এটাকে আপনি 11 সরকার বানাতে পারতেন, যে 1-2 জন মারা গিয়েছে, 10 জন 5 জনও মারা গিয়েছে, তারপরে এটাকে আপনি ধরে নেবেন যে হ্যাঁ শেখ হাসিনাকে পরিবর্তন করে নতুন কিছু আসছে, সেটা ভিন্ন ছিল। কিন্তু এই চরিত্রটা তো সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। জুলাই মাসের পরে আগস্টের 5 তারিখ 4 তারিখ পর্যন্ত যে মানুষগুলো হত্যা হয়েছে, এরপর থেকে এখানে আর কোনো কম্প্রোমাইজ করার রাজনীতি বাংলাদেশে নাই। সে কারণেই যারা কম্প্রোমাইজের কথা বলে, সাথে সাথে বাংলার জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে। এই প্রথম বাংলাদেশের জনগণ কিন্তু দেখছে, দল যেই করুক, একজন লোক বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, দেখেন দলের পক্ষ থেকেও কেউ কোনো বক্তব্য দিলে কর্মী সেটা ভালোভাবে নিতে চায় না। তার মানে কি, কর্মীর ভিতরে মূলত সেই স্পিরিটটা ধারণ করতেছে, সে কিন্তু বিপ্লবের স্পিরিটটা ধারণ করতেছে। এর মানে এই নয় যে নেতা মূল ব্যাখ্যা দিচ্ছে না, নেতা তার জায়গা থেকে তিনি ব্যাখ্যা দিতে পারেন, তাদের কূটনৈতিক অনেক চাল আছে, দেশ বিদেশি বিভিন্ন বাস্তবতা আছে, সাংবাদিকদের সামনে কথা বলার কিছু ধরন আছে, সেটাকে আমি রেসপেক্ট করি। কিন্তু আমার সাধারণ জনগণের যেই পালস, সেটা আপনাকে ধরতে হবে এবং বুঝতে হবে। আমার কাছে এই সরকারের কাছে এখনো যদি সুযোগ থাকে, তাদেরকে যদি তারা মনে করে যে আরো 1-1.5 বছর সময় তারা এই বাংলাদেশে হয়তো ক্ষমতায় থাকবে, কিংবা 2 বছর থাকবে, যতটুকু সময়ই থাকবেন ততটুকু যদি পূর্ণাঙ্গ আপনি ধারণ করতে চান, তাহলে হৃদয়টা প্রশস্ত করেন। 2-3 জন মানুষ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। একজনের হাতে 3-4টা মন্ত্রণালয়, কি জন্য আপনার হাতে মন্ত্রণালয়? সাগর ভাই, আপনার প্রায় মালয়েশিয়াতে লক্ষ লক্ষ মানুষ আজকে পাসপোর্ট পাচ্ছে না, 1 বছরের অধিক তাদের পাসপোর্ট নাই, বিভিন্ন বিদেশি জায়গাগুলোতে পাসপোর্ট নাই। আপনি একটা ধরেন কি বলে, একটা আপনার ওই এয়ারপোর্টে একটা লাউঞ্জ খুলে বসছেন, চার্জার দেওয়ার জায়গা পর্যন্ত নাই, সেটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে আপনি উদ্বোধন করিয়ে একটা প্রাউড নেওয়ার চেষ্টা করছেন, আর আমার বিদেশিরা পাসপোর্ট পাচ্ছে না, ভিসা নাই। এ সকল বিষয় দেখবে কি? মন্ত্রণালয়গুলো পকেটের ভিতরে নিয়ে বসে থাকলে হবে না, স্বাধীন মানুষদেরকে দিয়ে দেন, দায়িত্ব দিয়ে দেন, বলেন যে এগুলো আপনারা করেন। কেন করবেন না? ভয় পান কেন? আপনি যদি শেখ হাসিনার পতন ঘটাইতে পারেন, সেইটা যেই ফর্মুলায় জায়েজ, একই ফর্মুলায় পৃথিবীর সকল অ্যাম্বাসেডর গুলোকে পরিবর্তন করা জায়েজ। একই ফর্মুলায় বাংলাদেশের যেই চিঠি দিয়ে আপনি মেয়র চেয়ারম্যান বাতিল করতে পারছেন, ওই একই ফর্মুলায় আপনি চিঠি দিয়ে প্রত্যেকটা মন্ত্রণালয় মানুষদেরকে নিয়োগ দিতে পারবেন। এখন আপনার পছন্দের জিনিস আপনি করবেন, অপছন্দের জিনিস আপনি করবেন না। এটা হতে পারে না। বাংলাদেশের মানুষগুলো তাদের সেই কাজের প্রতি আপনার সম্মান দেখাতে হবে, সমস্ত রাজনৈতিক দলের প্রতি ইউনাইটেড হতে হবে, আমাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে। আমাদের মধ্যে কেমন জানি একটা নিজেদের মধ্যেই এক ধরনের মানে এটা কি বলে অ্যারোগেন্সি কাজ করতেছেন, যে আমরা সামথিং উই ক্যান ডু। আপনি কেন কিছু করতে পারবেন না? এই দেশের জনগণের পালস, এই দেশের বড় বড় রাজনৈতিক দল, এই দেশের সামাজিক সংগঠন, এই দেশের ধর্মপ্রাণ মানুষ, এই দেশের সামাজিক বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন ধর্মের মানুষ প্রত্যেককে সম্মান করে তারপরে আপনাকে আপনার এই পথটাকে আগাতে হবে। আমার তো এই সচিবালয়ের ভিজিটের পরে আমার হোপলেস হয়ে আমার তো মনে হচ্ছে তাহলে ওই তারেক রহমানই সঠিক। ওই তারেক রহমান সাহেব বক্তব্য দিয়ে বলেছে যে বাংলাদেশকে পরিবর্তন করতে হলে, এই কথাটা আমার কিন্তু ইন জেনারেল না, আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। আমার ভাইয়েরা, আমি জানি আপনারা কি চান, কিন্তু যেটা চান সেটা এখন হচ্ছে না। যেহেতু হচ্ছে না, তাহলে হতে হলে একটি নির্বাচিত প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা করতে হবে, সেটা যে কোনো মূল্যে। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি, প্রতিষ্ঠিত সরকার হলে হয়তো এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, কিন্তু আমি তো এই সরকারের কাছ থেকেও বিচার দেখতে পাচ্ছি না, এবং বিচারটা যে পূর্ণাঙ্গভাবে শেষ হবে সেই আত্মবিশ্বাস আমার এখনো কিন্তু নাই। তবে আমি কামনা করি এই সরকারের কাছ থেকে বিচার হওয়া উচিত, এবং এই সরকার থাকতে করলে আগামী দিনের জন্য আমাদের জন্য সহজ হয়, যাতে করে আমরা এই সরকারের কাছ থেকে একটা বড় অ্যাচিভমেন্ট গোল করতে পারি। সেটা আমার ব্যক্তিগতভাবে মতামত। তো আমি কি মনে করি, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান কি হবে সেটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে আলোচনা তো বটেই, বিতর্ক হচ্ছে এবং বাকবিতণ্ডাও হচ্ছে, আমরা এটা খেয়াল করছি নিশ্চয়ই। সত্যিকার অর্থে এটা অনিবার্যই ছিল। আওয়ামী লীগ যা করে গেছে এই দেশে, এবং ট্রুলি শেষ পর্যন্ত অ্যাটলিস্ট 18 সালের পর থেকে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না। আমি বহুবার বলেছি, এটা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন ছিল, ক্রিমিনাল গ্যাং ছিল, মাফিয়া গ্যাং ছিল। সো তার রাজনৈতিক অধিকার থাকা উচিত কি অনুচিত ইজ ভেরি মাচ রিলেভেন্ট। এবং যখন আমরা তাকে পরাস্ত করতে পেরেছি এবং তার প্রধানকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি, তখন তাকে কেন নিষিদ্ধ করে দেওয়া হবে না, এই আলাপ আছে। কিন্তু সম্প্রতি একটা সাক্ষাৎকারে আমাদের প্রধান উপদেষ্টা এমন একটা কথা বলেছেন, আমি ধারণা করি এটা নতুন বিতর্ক তৈরি করবে। তিনি ভারতের পত্রিকা দ্য হিন্দুর সাথে একটা ইন্টারভিউতে এর দায় মোটামুটি বিএনপির উপরে দিয়েছেন। আমি আসবো সেই জায়গায়। এটা কি বিএনপির দায়?
নাকি অন্য কিছু আছে? সম্প্রতি আমাদের ছাত্রদের মধ্য থেকে হওয়া একজন উপদেষ্টার একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য আছে এই প্রসঙ্গে, সেটা যোগ করব। এবং এই মুহূর্তে ক্ষমতার বাইরে থাকা উপদেষ্টা না হওয়া উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের মধ্যে যেন হাসনাতেরও কিছু মন্তব্য, সবকিছু মিলে এই ইস্যুতে সামনে বেশ কিছু বাকবিতণ্ডা হবে, আমরা এটা ধারণা করতেই পারি। এবং আওয়ামী লীগ শেষ পর্যন্ত নিষিদ্ধ হবে কিনা সেটাও সম্ভবত আমরা অনুমান করতে পারছি, কারণ এটা শুধু বিএনপি না, দেয়ার সাম আদার ফ্যাক্টরস, অনেকেই এখানে খেলছেন, আমরা এটা দেখতে পাচ্ছি। কি দাঁড়াবে সেটা নিয়ে কথা বলি। আমরা ডক্টর ইউনূস কি বলেছেন সেই কথায় আসব, এবং তার আগে জনাব হাসনাত যা বলেছেন সেটা নিয়ে একটু কথা বলি। তিনি একটা অনুষ্ঠানে খুব ক্লিয়ারলি বলেছেন এবং উনি বিএনপিকে ব্লেমও করেছেন কিছু ক্ষেত্রে। আমি একটু ওনার বক্তব্য পড়ি। হাসান আব্দুল্লাহ বলেন, এখন বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কারের মূল প্রবক্তা, কিন্তু 28 অক্টোবর কিন্তু সফল হতে তাকে দেখা যায়নি, সেখানে সমাজের সব শ্রেণীর মানুষ অংশ নেয়নি। বিএনপি 28 অক্টোবর আমাদের মনে আছে এক বিরাট জনসভা করেছিল, যেটা আওয়ামী লীগ ছত্রভঙ্গ করে দিয়েছিল শক্তি প্রয়োগের মাধ্যমে, এটাকে উনি সামনে ডেকে এনেছেন এবং ওখানে বিএনপিকে ব্লেম করা হচ্ছে, আমরা এভাবে বলতে পারি। কারণ হলো যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা এরকম ইন্ডিকেট করে। তিনি বলেন, আওয়ামী লীগকে ব্যাকডোর দিয়ে সেটেলমেন্টে যাবেন। আপনারা যদি মনে করেন ব্যাকডোর চ্যানেল দিয়ে সমঝোতা করবেন, তাদের ব্যবসার অংশ হবে, তাহলে মনে রাখি উই আর অলরেডি শহীদ, পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। যে রাজনৈতিক দলগুলো চিন্তা করছেন আপনারা আমাদের ভুলে যাবেন না। ব্যাকডোর দিয়ে নিয়ে আসার কথা না, বিএনপি ট্রুলি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তারা নন, এই ধরনের বক্তব্য দিয়েছেন, মন্তব্য করেছেন। এবং সম্প্রতি আমার একটা ইন্টারভিউতে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা জনগণের হাতে ছেড়ে দিয়েছেন, বা তাদের বক্তব্যেও তারা বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নেবে, কিন্তু বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়, এই ধরনের কথা বলেছেন। ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও বিএনপি এর বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের মন্তব্য করেছেন, এটা আমরা দেখেছি। এখন ডক্টর ইউনূসের বক্তব্য, দ্য হিন্দুর সাথে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, এর জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং যারা ইতিমধ্যে রায় দিয়েছে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। স্পষ্টভাবে তিনি বলেছেন এটা বিএনপি বলে যেহেতু দিয়েছে তাই তাদের রায়কে উপেক্ষা করবেন না। তাহলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? আমার একটা প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলছেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। সো ডক্টর ইউনূস স্পষ্টতই এই দায়িত্ব দায় যাই বলি না কেন বিএনপিকে দিয়েছেন, এবং উইচ ইজ ট্রু, বিএনপি বেশ কয়েক দফা এই কথাটা বলেছেন। অবশ্য তার এই বক্তব্যকে কেউ পলিটিক্যালি কারেক্ট কিনা এই আলোচনা করতে পারেন, কারণ যখন আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন তখন একটা দলকে তিনি এভাবে এখানে সামনে নিয়ে এসছেন, কেউ কেউ বলতে পারে যে সরকার পেরে না ওঠাকে বিএনপির ওপরে চাপিয়ে দিতে চাইছেন, মানে সরকার কি বিএনপির কথা অনেক শুনছে? এটা শোনার সাথে সাথে যদি কেউ প্রশ্ন করে এভাবে, বিএনপিতে নির্বাচন চেয়েছিল 3 মাস পর, 6 মাস পর, এখনও একটা স্ট্রিক্ট ফিক্সড ডেডলাইন যাচ্ছে যে আমি এতদিন পর নির্বাচন দেবো। সো বিএনপির ওই চাওয়াটা কি সরকার পূরণ করছে না? কিন্তু বিএনপি আওয়ামী লীগ নিয়ে বললো সেটা সরকার পূরণ করে ফেললো, কেন ফেলবে? বিএনপি কি খুব কঠোরভাবে বলেছে এটা হতেই দেওয়া যাবে না? আমার চোখে পড়েনি। সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যায়, বিএনপি কি সেটার প্রতিবাদে খুব কঠোর অবস্থান নেবে? আমি মনে করি না, সত্যিই মনে করি না। বিএনপি তার ধরন নিয়ে, বিএনপির না চাওয়ার পরও তো ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, সরকার করেছে না? ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে, বিএনপি সেটাও পছন্দ করে নাই, কিন্তু সরকার তো সেটা করেছে। তাহলে আওয়ামী লীগকে করার ক্ষেত্রে বিএনপিকে প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা, তার মানে ধারণা করা যায় যে এটা আসলে সরকার এখন একটা পথ বের করার চেষ্টা করছে। কারণ সরকারের মধ্যেই এবং সরকারের বাইরে বলতে আমি ছাত্র সমন্বয়কদেরকে বোঝাচ্ছি, আমি অনেকেই, ইটস দ্য পারসেপশন, আমি বহুবার বলেছি পারসেপশন এটা, এবং এর মধ্যে খুব বেশি ভুলও নেই যে ছাত্র সমন্বয়কদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সরকারের এক্সটেনশন হিসেবে সবাই দেখে। সো সেখান থেকে যেহেতু আলাপ আছে এবং সমাজে বিভিন্ন স্তর থেকে আলাপ আছে, সরকার যেহেতু এখন এটা সম্ভবত করে উঠতে পারবে না, কিন্তু কারণটা ভিন্ন জায়গায়। আমি কারণটা কোথায় সেটা একটু বলি, আমি ওটাকেই প্রধান কারণ বলে মনে করি। ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে উপদেষ্টা জনাব আসিফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, এখানেও তিনি বিএনপিকে দায়ী করেছেন। আমি পড়ি উনি কি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বললে বিভিন্ন রাজনৈতিক দল অনীহা প্রকাশ করে, যা গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। না, এটা প্রধান কথা না। তিনি যে কথা বলছেন যেটার কারণে আসলে এখানে আসা, সেটা হচ্ছে এই, এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে ডেমোক্রেসির কথা বলে বিদেশের দূতাবাসগুলো চাপ প্রয়োগ করছে বলেও তিনি জানিয়েছেন। বিদেশের দূতাবাসগুলো, একটা দূতাবাস না, এটা শুধু ভারতীয় দূতাবাস এরকম না, আরও অনেক দূতাবাস, তার মানে দূতাবাসদের চাপ আছে গণতন্ত্রের কথা বলে। এবং আমরা ধারণা করতে পারি বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড যেসব দূতাবাস আছে ইউরোপ, মানে পশ্চিমা দেশেরগুলো, মূলত ইউরোপ বা আমেরিকা, আমি জানি না তিনি কাদের কথা ইন্ডিকেট করছেন। তার মানে মোদ্দা কথাটা হচ্ছে আওয়ামী লীগ থাকা না থাকা একটা জিওপলিটিক্যাল বিষয়, ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয়েও, ইন্টারন্যাশনাল পলিটিক্সের বিষয়ে পরিণত হয়েছে। এটাই সম্ভবত প্রধান কারণ, সরকার চাইলেও এটা করতে পারবে না, এটাই প্রধান কারণ। কারণ এই যে বললাম বিএনপি চায়নি ছাত্রলীগকে, তারপর তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এটা চাইলে যে কোনো, সেই ক্ষেত্রে তো খুব দ্রুত আলটিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেটা মেনে নেওয়া হয়েছিল, যদিও ছাত্রলীগকে নিষিদ্ধ করা আবিট সেফার ছিল, কারণ টেকনিক্যালি ছাত্রলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়।
আমরা জানি আমাদের যে আরপিও আছে সেটাতে কোনো দলের ছাত্র অঙ্গ সংগঠন থাকতে পারে না। ফলে তারা একটা ট্রিক করেছিল, যেটা বিএনপিও করে তারা ভ্রাতৃপ্রতিম সংগঠন বা এরকম একটা কিছু বলে এই সংগঠনগুলো করে, ডিফ্যাক্টও তাদের ছাত্র সংগঠনই আসলে এগুলো। সো এটা যখন নিষিদ্ধ হয়েছে, টেকনিক্যালি আওয়ামী লীগের উপর এটার আঘাত আসেনি, এভাবে বলা যেতে পারে অন্তত কাগজে কলমে তর্কের খাতিরে। আওয়ামী লীগের উপর হাত দেওয়া ডেফিনেটলি একটা ডিফারেন্ট ব্যাপার। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে কারা কারা মনে করেন যে বাংলাদেশে আসলে আরও একটা রাজনৈতিক দলের প্রয়োজন আছে। আমরা গত 53 বছরে 4টা দল পেয়েছি, যেগুলো বেসিক্যালি লিড করে বাংলাদেশকে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি। 4টা দল কেউ 71-এ বাংলাদেশ নিয়ে খেলছে, তারপরে কেউ ক্ষমতাকে পুঁজি করে স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশকে নিয়ে খেলছে। তো যতই খেলাখেলি করুক, দিন শেষে আমরা ঘুরে ঘুরে আবার তাদের কাছে যেতে হয়েছে। বাংলাদেশকে এই দলের বিপরীতে ওই দল, এইভাবেই কিন্তু একটা ফরমেটেড করা হয়েছে। তো সেই ফরমেটে গেল 2 দিন আগে আপনি যখন সার্জিসের একটা ভিডিও আমি দিয়েছিলাম, আপনারা অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই, যে একটা নতুন শক্তি বাংলাদেশের মানুষ চায়। তো এই শক্তিটা আসলে কিভাবে কাজ করবে, তারা কি কোনো রাজনৈতিক দল কমিটি গঠন করবে? দর্শক, আজকে কালের কণ্ঠে একটা প্রতিবেদন আসছে, সেখানে একটা ডকুমেন্টারি হিসেবে তারা আপনার আরেকটা পত্রিকাকে উদ্ধৃত করে যেটা দেখিয়েছে, ফাইনালি একটা রাজনৈতিক দল কিন্তু আসলে আসতে যাচ্ছে। সার্জিসটা বলছিল -2 কেন, +2 দরকার। বাংলাদেশের মানুষ রাজনীতিতে একটা পরিবর্তন চায়, যে এখানে নতুন কেউ আসুক, যেন আমাদের যেই প্রধান 2টা দল তারা যেন চাপ ফিল করে যে না, আমরা এই সর্ববিশ্ব তা না। যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বিএনপি না, কেন? কারণ কালকে আবার বিএনপিকে নিষিদ্ধের ইস্যু আসতে পারে, তখন যেন আওয়ামী লীগ তাদের পক্ষে থাকে। এই যে একটা ধরেন দ্বৈত নীতি, এই নীতিগুলো থেকে বের হইয়া ছাত্ররা মনে করছে যে আরও একটা নীতি দরকার, সেটা হবে নতুন একটা রাজনীতি। সেই নতুন রাজনীতি বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কতটা সফল হবে। জাতীয় নাগরিক কমিটি একটা টিম মার্কেটে আছে, আপনারা দেখেছেন তাই না? এটা কি বলে যে অভ্যুত্থান পরবর্তী সময় তারা সামনে আসছে। এখন আমরা বেশ কয়েকটা পত্রিকাতে যে যতগুলো তথ্য বুঝতে পারছি, এই জাতীয় নাগরিক কমিটিটাই হচ্ছে আগামী দিনের রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাত্রদের। তবে এখানে কিছু কঠিন মাস্টার প্ল্যান করা হয়েছে। যেমন উপদেষ্টারা, তারা তো সাংগঠনিকভাবে আর কোনো নির্বাচন করতে পারবে না, আই মিনস নাহিদ এবং আসিফ। তো প্রথমেই যখন এই টিমটা তৈরি করা হয়েছে, সার্জিস এবং হাসনাতকে বাইরে রাখা হয়েছিল। তারপর বিভিন্ন লিয়াজু কমিটি হলো, এরপর আসলো জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি তৈরি হওয়ার পরে তারা বলছে যে তারা সিভিল সোসাইটির কাজটা করবে, বাট তাদের মধ্যে একটা অংশ রাজনীতিতে যেতে পারে। তো রাজনীতিতে গেলে কিভাবে যাবে? তারা নতুন একটা দল তৈরি করবে। সেই দলটার উদ্দেশ্যেই কিন্তু যে সারা বাংলাদেশে আপনি দেখেন সমন্বয়কদের বিভিন্ন বৈঠক, মিটিং। আবার এই জাতীয় নাগরিক কমিটি প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে তারা বোঝাপড়া করছে, কথা বলছে, তারা জানতে চাচ্ছে। তারপরে পাশাপাশি জনগণকে নিয়েও তারা বিভিন্ন জায়গায় কমিটিগুলো গঠন করছে। তো এই জিনিসগুলা বেসিক্যালি তাদের আগামী দিনের রাজনীতির জন্য চিন্তা। তবে এখানে মূল ফেস হিসাবে হয়তো আমরা চেনা পরিচিত মানুষগুলো দেখবো না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তারাই কাজ করবে। এখানে বিষয়টা এমন হবে না যে সার্জিস এসে প্রধানমন্ত্রী পদ দাবি করতে পারে, অথবা প্রধানমন্ত্রী হয়ে যাবে, অথবা হাসনাত হচ্ছে, বিষয়টা তা না। এখানে যতটুকু আপনার কালের কণ্ঠ ডকুমেন্টারি আমি যতটুকু বুঝলাম, 12 কয়েকটা আর্টিকেল পড়লাম, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই মুহূর্তে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের বাইরে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কিন্তু কমিউনিকেট করছে। সেখান থেকে হয়তো কোনো একটা দলকে প্রধান করা, বা কোনো একজন ব্যক্তিকে প্রধান করা, দল না, তারা দলকে শক্তিশালী করার পক্ষে না, ব্যক্তি। তো ব্যক্তিকে প্রধান করা নতুন একটা টিম তৈরি হবে, একটা দল তৈরি হবে। সেই দলের পেছনের বড় একটা শক্তি থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের, যারা মনে করে যে বাংলাদেশে গতানুগতিক দ্বারা রাজনীতির বাইরে আরও একটা শক্তি আমাদের দরকার, নতুন সেই রাজনৈতিক শক্তি। তো এখন এই জিনিসগুলা আপকামিং নির্বাচনের আগে এমনিতেই বিএনপির মধ্যে নানান সন্দেহ দানা বাঁধছে, যে কি বলা হয় যে নির্বাচন, ডক্টর ইউনূস সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে, এটা আবার আমাদের প্রেস উপদেষ্টা যিনি আছেন তিনি আবার এটা বলছেন যে না, 4 বছরের বিষয়টা, আগামী থেকে সরকারের মেয়াদ হবে 4 বছর, ডক্টর ইউনূস সাহেব 4 বছর থাকবেন, বিষয়টা তা না। নির্বাচন নিয়ে নানান সংশয়, কেউ কেউ বলছেন এই কালক্ষেপণটাই করা হচ্ছে এই কি বলা যায় এই ছাত্রদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আবার ডক্টর ইউনূস সাহেবও বিভিন্ন সময় কথাবার্তায় বলেন যে মানুষ নতুনত্ব চায়, নতুন বাংলাদেশ চাই, এখানে তরুণদের জায়গা দিতে হবে। তো তরুণদের কোনো পলিটিক্যাল পার্টি জায়গা দেয় না বাংলাদেশে, প্র্যাকটিক্যাল এটা তরুণ নেতৃত্ব, এটা ওই যে বলে ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির, এই লেভেলে ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ পদগুলোতে তরুণদের ভূমিকা কিন্তু আসলে বাংলাদেশে এখন পর্যন্ত ওইভাবে দেখি নাই। তো যার কারণে ডক্টর ইউনূস বলছেন যে তরুণদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। আবার সার্জিস, হাসনাত তাদের বিভিন্ন বক্তব্য এই মুহূর্তে টোটালি বিএনপির যে নির্বাচন ইস্যু, সেটাকে কাউন্টার একটা ইস্যু, ইভেন বিএনপিকে গণশত্রু হিসেবেও চিহ্নিত হয়ে যাবে, এরকম বক্তব্য কিন্তু আসছে নির্বাচনের বেশি যদি তারা ত্রাহি ভাব করে। তো সকল কিছু মিলিয়ে বিএনপির তো যে আইডিয়াগুলো ছিল, বিএনপি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি, যে ছাত্ররা কোনো রাজনৈতিক দল করলে সবচেয়ে বেশি টেনশন হবে বিএনপির জন্য। কেন বিএনপির জন্য, জামাতের জন্য না? জামাত জানে জামাত কখনো এককভাবে ক্ষমতায় যাবে না, এই মুহূর্তে বিএনপি যাবে। তো যদি এখন নতুন কোনো একটা দল তৈরি হয়, তাহলে সেটা বিএনপিকে বিট করার একটা ইস্যু চলে আসবে, বা বিএনপি হয়তো এটাও ভয় করতেছে যে না, নতুন কোনো একটা দল তৈরি হলে ডক্টর ইউনূস সাহেব যদি এটা সাপোর্ট করে ব্যাকগ্রাউন্ডে, অথবা উপদেষ্টারা যদি সাপোর্ট করে, বা সামাও এখানে কোনো কিছু সাপোর্টিং ইস্যু থাকে, তো সেখান থেকে হয়তো নির্বাচন ইস্যুতে এখানে একটা ধামাকা আসতে পারে, অথবা ধরেন পরিবর্তন আসতে পারে। নানান চিন্তা ভাবনা কিন্তু তাদের ক্যালকুলেশন আছে, যার কারণে 16 বছর ধরে আওয়ামী লীগের হাতে নির্যাতন হওয়ার পরেও বিএনপি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে না, বঙ্গবন্ধুর পক্ষে, নির্বাচনে আনার পক্ষে। আপনি দেখছেন এটা বেসিক্যালি একটা ভয় থেকে কাজ করছে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই আপনারা দেখেছেন এবং সকল বিশ্লেষকদের আলোচনা আপনারা শুনেছেন। তো অবশ্যই কিন্তু এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখা শোনার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।